দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা শ্রুতিগণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে বলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া এবং দুটি বলের লব্ধি সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা খেয়াল করো, আমাদের বলের ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধে আমরা গত ক্লাসে ধারণা দিয়েছিলাম। তারপরে দুটি বলের লব্ধি সম্পর্কিত যে সামুদ্রিক সূত্র বা ত্রিভুজ সূত্র সেগুলো সম্বন্ধে তোমাদের বলেছিলাম। আমি তোমাদের কয়েকটা অঙ্ক সলভ করে দেবো। যেমন দেখো, কোনো বিন্দুতে কার্যরত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি পি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। পি ও কিউ এর অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে মনে করে নিতে পারি ধরি ও বিন্দুতে পি ও কিউ মানের দুটি বল কার্যরত বা ক্রিয়ারত। তাহলে ও বিন্দুতে পি এবং কিউ মানের দুটি বল আমরা ধরলাম কার্যরত, যেখানে ধরলাম এটা এবং তাদের মধ্যবর্তী আমরা ধরলাম যার মধ্যবর্তী কোণ আলফা। এই দুটার পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। এরপরে কি বলছে দেখো, যে পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত বল তাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এদের যে লব্ধি বল আমরা ধরলাম, এটা লব্ধি বল, এটা ধরলাম আর বল লব্ধি বল, যা এই পি এবং কিউ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার পি বলটিকে দ্বিগুণ করলে, সাপোজ এটা ধরলাম এখানে যদি 2p হয়, যদি দ্বিগুণ করা হয় তাহলে মধ্যবর্তী কোণ এখানে 3 ডিগ্রি হয়ে যায়। সাপোজ আমরা ধরলাম এটা 3 ডিগ্রি, একটু ছোট হবে, ডিগ্রি, আর এটা ধরলাম 60 ডিগ্রি। এটা আমাদের কোশ্চেনে ছিল। তাই গুণ করলে উক্ত দেখো, পি বলের সাথে প্রথম আছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার পি বলটিকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কিন্তু উল্লেখ করা আছে যে পি বলের সাথে, তোমরা পি বলটা আমরা এখানে উল্লেখ করলাম না। তারপরে আমরা কি করলাম দেখো, সামান্তরিক সূত্র অনুসারে সামান্তরিকের সূত্র অনুসারে আমরা কি পাই বলতো, tan 60 ডিগ্রি। দেখো tan 60 ডিগ্রি সমান আমরা সূত্র কি বলতো, কিউ তোমাদের সূত্রটা অবশ্যই জানা আছে। আমরা এটা একটা ইকুয়েশন দিলাম। এরপরে বলছে কি, পি বলটিকে দ্বিগুণ করলে, তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে, তাহলে এটা প্রথম শর্ত অনুসারে লিখি, সামুদ্রিক সূত্র মুছে নিই। প্রথম শর্ত অনুসারে আমরা এটা পাই। এবার দ্বিতীয় শর্ত অনুসারে
দ্বিতীয় শর্ত অনুসারে আমরা কি পাই বলতো? tan 3 ডিগ্রি সমান আমরা কি করছি, p বলটিকে দ্বিগুণ করছি, তাহলে p এর জায়গায় আমরা কি লিখব, 2p লিখব। এটা 2 নং ইকুয়েশন পাইলাম। আমরা এই দুটো ইকুয়েশন দ্বারা p এবং q এর মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মান বের করব। তোমরা এটা খেয়াল করো, p এবং q এর মধ্যবর্তী কোণটা আমরা এখান থেকে বের করব। তাহলে 1 নং এবং 2 নং মুছি, যদি আমরা 1 নং এই সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারি, 1 ও 2 হতে আমরা পাই tan 60 ডিগ্রি, কিন্তু ভাগ করে পাচ্ছি tan 3 ডিগ্রি। আর এখানে আমরা কি পাই দেখো, এটা ভাগে এটা, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, q sin alpha t plus q cos alpha এইটাই। তোমরা কি খেয়াল করছো এখানে দেখো, এই এটা যদি আমরা উল্টাই দিই তাহলে কিন্তু এইটা এবং এটা কাটাকাটি যায়। কিভাবে কাটাকাটি যায় আমি একটু মুছে নিই, এখানে দেখাই। আমরা এটা মানটা লিখি, তাহলে sin tan 60 ডিগ্রির মান কত, আর tan 3 ডিগ্রির মান কত, আশা করি তোমাদের মনে আছে এটা প্লাস √3, এটা হচ্ছে 1/√3। আর এখানে দেখো এটা এটা কাটাকাটি যায়, আমি তো উল্টাই দিই তাহলে থাকে কি, নিচে লিখি, খেয়াল করো আমরা এইটা এবং এইটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে থাকে এখানে p, আর এইটা যদি এক পাশে নিয়ে যাই তাহলে থাকে -2q cos alpha। এই মানটা দেখো p এর একটা মান পেয়ে গেলাম, তাহলে p কে q এর আকারে q এ অথবা q কে p তে যদি রূপান্তর করতে পারি তাহলে সেই মানটা আমরা 1 নং এবং 2 নং যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে যেতে পারি। তাহলে আমরা এই p এর মানটা এখানে বসাই দিই, দেখো p এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ বসিয়ে আমরা কত লিখতে পারি, tan 60 ডিগ্রির জন্য আমরা মুছি না এটা, তাহলে q sin alpha আর p এর মান কত লিখতে, -2q cos alpha প্লাস q cos alpha। এখন আমরা এটা মুছতে পারি, এখানে থাকে q, এটা 60 ডিগ্রি রাখি, মানে আমাদের কোণ চাইছে তো পরে আবার tan 60 ডিগ্রি। আর এখানে q sin alpha, দেখো q sin alpha, আর এখানে আছে 2q cos alpha আর আছে q cos alpha। এখানে আমরা বিয়োগ করতে পারি, বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে হয় -q cos alpha। যদি আমরা বিয়োগ করি তাহলে q কাটা যায়, আর কত থাকে sin alpha বাই cos alpha, আমরা লিখতে পারি tan alpha। তাহলে আমাদের কিন্তু আলফার মান বের করা লাগবে না, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, tan alpha সমান লিখতে পারি tan 60 ডিগ্রি। আমরা যদি এখানে cos sin tan cos আমরা যদি এই সূত্রে যাই, ঠিক আছে, তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে আমরা মাইনাস আছে, হ্যাঁ মাইনাস কোন ঘরে যাবে, এই ঘরে গেলে মাইনাস, তাহলে অর্থাৎ আমরা এখানে যদি এই ঘরে গেলে প্লাস আর বাকি এই ঘরে গেলে মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি tan 180 ডিগ্রি
60 ডিগ্রি। তোমাদের অবশ্যই এটা জানা আছে, তোমাদের কি দেখতে পারছো নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ একটু দেখে নাও, আশা করি তোমরা দেখতে পারছো। ওকে, আমি একটু এই পাশে লিখি, দেখতে কষ্ট হতে পারে। এই কথাটা আবার লিখতেছি, দেখো তাহলে আমরা কত পাইলাম, tan 60 ডিগ্রি, আর এখানে পাইলাম মাইনাস tan আলফা। তাহলে tan আলফা সমান কি লিখতে পারি, মাইনাস tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি আমরা জানি যদি চৌকোণ আঁকি যে এইভাবে লিখতে পারি যে tan 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি tan 120। তাহলে আমরা tan বাদ দিতে পারি, মানে আলফা সমান 120 ডিগ্রি। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের কি বলছে, পি এবং কিউ এর অন্তর্গত কোণ নির্ণয় করো। আমি কিন্তু অঙ্কটা অনেক শর্টকাটেই করছি, যতটুকু শর্টকাটে করছি এর থেকে আরো শর্টকাটে করা যায়। মানে আমরা কিছু কিছু জিনিস ব্যাখ্যা, যে আমরা মাধ্যমিকে যে সমস্ত জিনিস ব্যাখ্যা করতাম লিখতাম, এগুলো ব্যাখ্যা না লিখলেও হয়। মানে আমাদের এখানে এই অঙ্কটা থাকতে পারে 2 মার্কসের, এই জন্য এটা। এরপরে দেখো, অথবা এমসিকিউ থাকতে পারে, অথবা কোনো এক্সামে থাকতে পারে, ভর্তি পরীক্ষায়। আরেকটা অঙ্ক আছে, কোনো বিন্দুতে 3p এবং 2p দুটি বলের লব্ধি r, প্রথম বলটির মান দ্বিগুণ করলে, দ্বিগুণ 2 বেশি, এটা কিন্তু খুব কেয়ারফুলি খেয়াল করবা। দ্বিগুণ মানে আছে 2 দ্বারা গুণ করবা, 2 বেশি মানে একটা বল p, একে দ্বিগুণ করলা, দ্বিগুণ করলে হয়ে গেল 2p। আর যদি 2 বেশি মানে p প্লাস, মানে 2 একক বৃদ্ধি করলাম, ঠিক আছে, আবার দ্বিগুণ করলাম, এই জিনিস খেয়াল করবা, এটা কিন্তু এলোমেলো যাতে না হয়ে যায়। তাহলে কোনো বিন্দুতে 3p এবং 2p দুটি বলের লব্ধি r, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। বলদের অন্তর্গত কোণ নির্ণয় করো। আমরা পরের অঙ্কটায় যাচ্ছি, দ্বিতীয় অঙ্কটায়। মনে করি বলে আলফা, এটা মনে করলাম এদের মধ্যবর্তী কোণ আলফা, ঠিক আছে। তাহলে প্রথম বলটি দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। বলদের অন্তর্গত কোণ নির্ণয় করো। আমরা লব্ধি দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে আমরা প্রথম শর্ত অনুসারে কি লিখতে পারি, প্রথম শর্ত মতে আমরা একটু শর্টকাটই করি। লব্ধির আমরা আর স্কয়ার সমান কি লিখতে পারি, তোমাদের অবশ্যই মনে আছে সূত্রটা, যে সূত্রটা কেমন ছিল, যদি পি এবং কিউ বল হয় তাহলে আর স্কয়ার সমান কত হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। আশা করি তোমাদের এটা মনে আছে। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব এখানে। তাহলে আমরা কত লিখতে পারি, 3p স্কয়ার 2p স্কয়ার, তারপরে 2 ইনটু 3p ইনটু 2p, আমরা ধরলাম এটা। আমরা এটা সলভ করে নিই, এখানে কত হয়, এইটা। এবার আমরা ডান পাশে দ্বিতীয় শর্ত অনুসারে কি লিখতে পারি, দ্বিতীয় শর্ত মতে কি বলছে, দ্বিতীয় শর্ততে বলছে যে প্রথম বলটির মান দ্বিগুণ করলে, তাহলে প্রথম বল আসছে কোনটা, 3p, একে দ্বিগুণ করলাম, দ্বিগুণ করলে কি হয়
লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ আরও দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমরা কত লিখতে পারি? লিখতে পারি 2r তার হোল স্কয়ার 6p তার হোল স্কয়ার তোমাদের বইতেই এগুলো আছে, হয়তো এক্সাম্পলগুলো তুমি অনুশীলনীতে এরকম পাবা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 4r স্কয়ার আমরা দুইটাকে দুইটা সমীকরণ দিলাম। এই দুইটা সমীকরণ ব্যবহার করে অঙ্কটা সলভ করব। কিভাবে অঙ্কটা সলভ করতে পারি দেখো তো। এই দুটো সমীকরণ, এখানে আর স্কয়ার আছে, এখানে আর স্কয়ার, আমি কিন্তু এখানে একটু শর্ট করে নিয়েছি, মানে এখানে 4 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমাদের দেখো, আমি একটু মুছি এখান থেকে, উপর থেকে 1 ও 2 হতে 1 ও 2 হতে আমরা কি পাই? এইটুকুন সমান এইটুকুন লিখতে পারি। তাহলে এখানে আছে 13, এখানে আছে 10, আর এইটুকু ওই পাশে নিয়ে যাব। তাহলে কত হয়? আমি একবার একটু আরেকটু লাইন বেশি করে দিই, 3p স্কয়ার মাইনাস 10p স্কয়ার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানে কত লিখতে পারি? -6p স্কয়ার cos আলফা। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে উভয় পক্ষ থেকে p স্কয়ার বাদ দিতে পারি এবং 3 দ্বারা ভাগ করে দিতে পারি? তাহলে আমরা কি পাই এখানে বলো তো? এখানে লিখতে পারি যে 1 = -2 cos আলফা, এটুকু লিখতে পারি। আমরা এবার ডান পাশে একটু মুছতে চাচ্ছি, এবং নিচে লিখতে তোমরা তো দেখতে কষ্ট হবে। আর cos আলফা সমান কত হয়? আমাদের কি বলতে বলছে? আমাদের বলছে যে বলদের অন্তর্গত কোণ নির্ণয় করো, মানে এখানে আমাদের আলফা মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি cos আলফা সমান হচ্ছে -12। -12 বলতে আমরা কি বুঝতে লিখতে পারি? cos কততে হাফ? cos এখন আমরা দেখব কোন কোন ঘরে গেলে cos sin tan cos, কোন কোন ঘরে গেলে এটা মাইনাস হতে পারে। তোমরা এই বন্ধু দেখো, আমরা এখানে লিখতে পারি, মনে করো 180 ডিগ্রি লিখতে পারি। 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যদি লিখি, তাহলে 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এই করে যায়, তাহলে এটা মাইনাসই হয়। তাহলে আমরা লিখতে পারি cos 120 ডিগ্রি। অতএব আলফা সমান 120 ডিগ্রি। এই যে একটা মান পাইলাম। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে কোন বিন্দুতে p ও 2p মানের দুটি বল ক্রিয়াশীল
প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, তোমরা এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা যে প্রথমটিকে একটা কাছে দ্বিগুণ করা হয়েছে, আরেকটার মানকে 8 একক বৃদ্ধি করা হয়েছে। 8 একক বৃদ্ধি করা মানে যোগ 8, আর দ্বিগুণ করা মানে হচ্ছে গুণ 2। তাহলে কোন বিন্দুতে p এবং 2p মানে দুটি বল ক্রিয়াশীল, মনে করি আমরা ধরলাম এটা আলফা। তাহলে প্রথমটিকে দ্বিগুণ করলাম, এখানে কিন্তু লব্ধির দিক অপরিবর্তিত আছে। লব্ধির দিক অপরিবর্তিত মানে কি? লব্ধির দিক হচ্ছে আমাদের এই যে ট্যান থিটা যেটা আমরা বলতাম, হ্যাঁ, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা ওইটা। তাহলে আমরা থিটা ইকুয়াল টু আমরা কত লিখতাম বলো তো, বা ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত লিখতাম? ট্যান থিটা ইকুয়াল টু লিখতাম কিউ sin আলফা p প্লাস কিউ cos আলফা। এটা কিন্তু আমাদের লাগবে, তোমরা এটা একটু খেয়াল করো। আমরা একটা চিত্র আঁকতে পারি, ধরলাম এটা p বল আর এটা ধরলাম 2p বল, এদের মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। এটা আমরা মনে করলাম, লব্ধি বল, এটা হলো লব্ধি ধরলাম আর বল। লব্ধি বল পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা লিখি পি এবং কিউ মানের বলের মধ্যবর্তী কোণ আলফা এবং এদের লব্ধি বল পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? অতএব ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কিউ বলতে আমরা এখানে প্রথম পার্ট, কিউ বলতে আমরা এই পার্টটা বোঝাচ্ছি 2p কিউ sin আলফা p প্লাস কিউ cos আলফা। তোমরা এটা আশা করি বুঝছো, সূত্র অনুযায়ী বসাইছি। দেখো এটা হচ্ছে আমরা দিলাম 1 নং ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আমাদের কি করতে হবে আমাদের বলো তো? আমাদের কিন্তু p এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দুটো ইকুয়েশন পাবো বা দুটো শর্ত পাবো যেখান থেকে আমরা p এর মান নির্ণয় করব, ঠিক আছে? এখন আমরা দেখি, যদি এখানে বলছে p এবং q এর মধ্যবর্তী কোণ ধরছি আলফা, আবার এদের লব্ধি p বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তোমরা একটু খেয়াল করো, একটু এদিকে দেখি, হয়তো তোমরা দেখতে পারবা যদি সমস্যা হয়। দেখো এরপরে দেখো আবার লব্ধির দিক অপরিবর্তিত থাকে, মানে কি কোণ ঠিকই থাকে। ট্যান থিটা সমান কি লিখতে পারি আমরা বলো তো? কি কন্ডিশন এখানে আছে? লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, প্রথমটির মান দ্বিগুণ করতে হবে। প্রথমটির মান দ্বিগুণ করলে লব্ধির মান, প্রথমটির মান দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, তাহলে প্রথমটি p এর সাথে আমরা কি করব? একে p রে লিখব 2p। তাহলে আমরা কি চেঞ্জ হবে? p চেঞ্জ হয়ে হবে
2p, মানে প্রথম একটাকে দ্বিগুণ করা হয়েছে আর একটার মান আছে 8 এর বৃদ্ধি পাইছে, তাহলে 2p বলকে চেঞ্জ হয়ে হবে 2p প্লাস 8, এই হলো আমাদের চেঞ্জ হবে আর যা আছে তাই। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, 2p পরিবর্তে লিখবো হচ্ছে 2p প্লাস 8 sin alpha 2p cos alpha। এই যে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন বা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন দ্বারা আমরা বা শর্ত দ্বারা আমরা সমস্যাটা সমাধান করব। আশা করি তোমরা বাকিটা পারবা, তারপর আমি সলভ করে দেব তোমাদের এটা। যেহেতু আমাদের tan থিটা আর এখানে আছে tan থিটা, বাম পক্ষ সমান, তাহলে আমরা কি লিখতে পারি, ডান পক্ষ সমান লিখতে পারি, তাই তো? আচ্ছা এখানেই লিখে নিই, এক ও দুই হতে পাই, কি পাই, 2p sin alpha p plus 2p cos alpha, আর ওখানে আমরা কত পাই, 2p plus 8, একটু মুছে ফেলি, sin alpha cos alpha। তোমরা একটা জিনিস বুঝবা যে আমি যদি এইটাকে এ পাশে নিয়ে আসি, এর উপরে বাম পাশে নিয়ে আসি তাহলে উপরে চলে যায়, আর এটুকুকে ডান পাশে নিয়ে আসি তাহলে নিচে চলে যায়। এরকম আমরা যোজন বিয়োজন করলে একটা কিছু কমে যাবে না, তাহলে আমরা সেটাই চেষ্টা করি। দেখো কি হয়, 2p plus 8 cos alpha, সেটা নিচে লিখে দিকে, ভাগ হচ্ছে p প্লাস 2p cos alpha। ডান পাশে আমরা কি রাখবো বলো তো, এটুকু ওই পাশে নিয়ে যায়, তাহলে কত হবে, p প্লাস 2p, সরি এটার বেশি ওইটা বসে, তাহলে 2p প্লাস 8 sin alpha, আর এখানে হবে 2p sin alpha। আমরা যদি বিয়োজন করি তাহলে কিছু একটা বাদ যাবে, তাহলে এটুকুন বিয়োজন মানে হচ্ছে log মাইনাস হর, তাহলে log মাইনাস হর করলে কত হবে, 2p প্লাস এখানে 2p cos alpha প্লাস 8 cos alpha, আসলে এটুকুন থাকে যদি আমরা গুণ করি, তাহলে মাইনাস p মাইনাস 2p cos alpha, যদি এটা বিয়োজন করি, আর নিচে যা আছে তাই, নিচে কিছুই করলাম না। আশা করি তোমরা এটা পারবা, তারপর আমি সলভ করে দিচ্ছি এটা। দেখো এটা গুণ করে দিই একবারে, 2p এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে কি থাকে, দেখো 2p ওইখান থেকে এটা পিক বলা যায়, একটা পিক কমে যায়, p প্লাস, দেখো এই যে এখান থেকে এটা আর এটা যদি বিয়োগ করি তাহলে একটা পিক কমে যায়, তাহলে p প্লাস 8 cos alpha, আর এখান থেকে p প্লাস 2p cos alpha, আর যদি ডান পাশে চলে যায় তাহলে কত থেকে 8 sin alpha, আর ভাগ হচ্ছে
সাইন আলফা। তোমরা এটা খেয়াল করো, আমরা এখান থেকে সাইন আলফা বাদ দিতে পারি, তাহলে এখান থেকে পি প্লাস 8 কজ আলফা। এখানে আমি যদি পি কমন নিই তাহলে এখান থেকে পি বাদ দিতে হবে, একটু করে বাদ দিই, তাহলে 1 প্লাস 2 কজ আলফা, আর এখান থেকে 4 বাই পি। এখন আমরা পি বাদ দিতে পারি, বাদ দিলে কি হয়, পি প্লাস 8 কজ আলফা, আর এখান থেকে 1 প্লাস 2 কজ আলফা, আর এখান থেকে 4। এখন আমরা এইটুকু ডান পাশে করতেছি, তাহলে কোনাকুনি গুণ দিই, তাহলে হবে পি প্লাস 8 কজ আলফা, আর আমি যদি গুণ করে দিই তাহলে হবে 4 প্লাস 8 কজ আলফা। তাহলে এই 8 কজ আলফা এক পাশে আনলে বাদ চলে যায়, তাহলে আমরা পির মান পেয়ে যাই সহজে। দেখো পির মান পেয়ে গেলাম 4। এই ক্যাটাগরির বিভিন্ন অঙ্ক থাকতে পারে তোমাদের পরীক্ষায়, কিন্তু তোমাদের যেটা আমি বলে রাখবো যে এখানে দুটি বলের লব্ধি সম্পর্কিত যে সমস্ত গাণিতিক সমস্যা এখানে কিন্তু আরো অনেক আছে, যেমন সামুদ্রিক সূত্রের সাহায্যে নির্ণয় করে এই সংখ্যা চেঞ্জ করে দিল, বা দুটি বলের মধ্যে দুটি বল দেওয়া থাকলো, তাদের লব্ধি বের করতে বললো, লব্ধির মান, লব্ধির দিক বের করতে বললো, ঠিক আছে। একেবারে শুরুতে যে অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে যে সমস্ত অঙ্ক সলভ করা যায়, আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবা। ধন্যবাদ।